কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা আহ, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস থেকে যে ইনভার্স মানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করা যায়, মানে ইউজিং ম্যাট্রিক্স মেথড। যে এটা কোশ্চেন হতে পারে যে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইউজিং ম্যাট্রিক্স মেথড। ওকে, তাহলে এটা কিভাবে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কিভাবে সলভ করা যায়? আমরা যে ইনভার্স ম্যাট্রিক্স তো পড়ছি, ইনভার্স ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স এর মাধ্যমে কিভাবে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখব, বলছে সলভ দ্য ফলোইং সিস্টেম ইউজিং দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে এই সিস্টেমটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এই সিস্টেমটা সলভ করতে হবে ইউজিং দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা তিনটা ম্যাট্রিক্স লিখব। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল থেকে যেটা আছে এক্স ওয়াই জেড তাদের ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্সটা ক্যাপিটাল এক্সটা হচ্ছে আমাদের সেই ভেরিয়েবলদের নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স, আর এই কনস্ট্যান্টদের নিয়ে একটা ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বি। তাহলে আমাদের সিস্টেমটা হলো এ এক্স ইজ ইকুয়াল টু বি। এখন এখান থেকে আমরা কিভাবে সলভ করতে পারি? এক্স ইজ ইকুয়াল টু বি, এখন আমাদের সিস্টেমটা হলো এ এক্স ইজ ইকুয়াল টু বি। এখন আমরা এখান থেকে কি করতে পারি? বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করলাম, এ এক্স, এটা হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। এখন এ ইনভার্স আর এ, এটা এ কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাইতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি, and product of an identity matrix and with a matrix is equal to that matrix, na? দ্য So ম্যাট্রিক্স ইটসেলফ। the matrix itself. So the okay, এই যে তাহলে সিস্টেমটা এখন কি হলো, x is equal to a inverse b। তা আমরা a inverse তো ক্যালকুলেট করতে পারি, তাই না? তাহলে ফার্স্টলি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ আছে এর থেকে আমরা কি করব, ইনভার্সটা ক্যালকুলেট করব, যে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমরা এখানে একটা ম্যাট্রিক্স পাইলাম, সেটা হচ্ছে এ এর ইনভার্স। তাহলে এখানে এর ইনভার্সটা নিলাম, তার সঙ্গে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলাম, তাহলে আলটিমেটলি আমরা এখানে একটা ম্যাট্রিক্স পাবো, সেটা হবে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে সাপোজ এখানে আমরা পাইলাম 2 -1 3, আর এই সাইডে আছে আমাদের এক্স। আর এক্স বলতে কি বোঝাচ্ছে? আমাদের সেই ভেরিয়েবলদের নিয়ে যে কলাম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড। তাহলে কি আছে দেখো, আমাদের সেই সলিউশন পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু -1, আর জেড ইজ ইকুয়াল টু 3। কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আরেকটা আছে যে ব্লক ম্যাট্রিক্স বলা হয়, বা অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়েও হয়। আর এখানে অন্যভাবে আবার একটা সলভ করা আছে। হ্যাঁ, তো এই সিস্টেমটা আমরা মানে এই নিয়মটা এখনো আমরা শিখি নাই।
এটা আমরা একটু দেখব। আমরা কিছু এলিমেন্টারি অপারেশনস, তার আগে আমরা এগুলো একটু দেখে আসি। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক, কিভাবে র্যাঙ্ক বের করা যায়, কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে মাইনর মেথড, আর এমনিতে হচ্ছে তোমার এই এসেলন ফর্মের মাধ্যমে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা যায়। তো আমরা আগে এসেলন ফর্মটা একটু শিখি, যে এসেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। A matrix A is said to in echelon form if all the non-zero rows if any precede the zero rows. কন্ডিশন, এখানে দুইটা কন্ডিশন আছে। all the zero rows, এই জিরো, all the non-zero rows, এই non-zero rows বলতে কি বোঝায় বলো তো? আর জিরো রো বলতে কি বোঝাচ্ছে? জিরো রো মানে হচ্ছে যে রো এর all the elements are zero, আর নন জিরো রোজ ওইখানে বলা হচ্ছে যে at least one element which is not equal to zero. Suppose here is the third row হচ্ছে নন জিরো রো, বিকজ এখানে 2 আছে which is নন জিরো। আর এখানে এই এক্সাম্পলে দেখো, এটার হচ্ছে থার্ড রোটা হচ্ছে কি জিরো রো। তো বলছে all the non zero rows if any, মানে যদি থাকে precede the zero rows, মানে জিরো রোর আগে নন জিরো রোটা থাকবে। এই যে সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, এখানে থার্ড রোটা হচ্ছে জিরো রো, সেকেন্ড রো হচ্ছে নন জিরো রো। তাহলে কি হয়েছে, এই নন জিরো রোটা জিরো রোর আগে থাকবে, এটাই বলছে। আর দ্য নাম্বার অফ জিরো preceding the first non-zero element in a row is less than the number of such zero in the succeeding row. মানে এখানে আছে যে কোনো রো এর যে নাম্বার অফ জিরো, সেখানে 3টা আছে, আর এর পরেরটা কয়টা হবে, মানে অ্যাটলিস্ট মানে 3টার থেকে বেশি হবে। বা এখানে যতগুলো জিরো, এই রো এর যতগুলো জিরো আছে তার আগের রো জিরো কম থাকবে। হ্যাঁ, ইজ লেস দেন দ্য নাম্বার অফ সাচ জিরো ইন দ্য সাকসিডিং রো। স্যার স্যার হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটায় ফার্স্ট রোতেও 3টা জিরো, আবার না সেকেন্ড না না রোতেও ওইটা না, 3টা জিরো। ওইটা না, এখানে আছে ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা আছে ওই রোতে, তার আগে যেটা যে কয়টা ও জিরো, তাই আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। এই যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে -6, হ্যাঁ, মানে এর আগে কয়টা জিরো আছে, একটা। আর সেকেন্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত, 4, তার আগে আছে কয়টা, 3টা। মানে এখানে বলা আছে ফার্স্ট রোতে জিরো, এখানে একটা, এখানে অ্যাটলিস্ট 2টা থাকবে। আর থার্ড রোতে, সেকেন্ড রোতে যে কয়টা আছে তার থেকে একটা বেশি থাকবে। মানে এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে এসেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের এসেলন ফর্ম হচ্ছে এটা। আরেকটা আছে রিডিউসড এসেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। আরেকটা এসেলন ফর্ম, এটা হচ্ছে রিডিউসড এসেলন ফর্ম। এখন আগেরটা দেখো যে কোন রো এর ফার্স্ট যে নন জিরো যে এলিমেন্টটা আছে সেটা যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। এখানে আছে -6, এটা আছে 4, এটা আছে 2, এখানে আছে 5, এটা 2, আর এখানে এই রোটা তো 0 হলো। আর রিডিউসড এসেলন ফর্মটা হবে ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা আছে সেটা 1 হবে। ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন এ রো ইজ ইউনিটি। এটার এই এসেলন ফর্মের সাথে রিডিউসড এসেলন ফর্মের ডিফারেন্স এটা, যে এসেলন ফর্মে ফার্স্ট নন জিরো এন্ট্রি আমরা ওইটাকে বলবো যে লিডিং এন্ট্রি। হ্যাঁ, এখানে এই রো এর লিডিং এন্ট্রি হচ্ছে -6, সেকেন্ড রো এর লিডিং এন্ট্রি হচ্ছে 4, থার্ড রো এর লিডিং এন্ট্রি হচ্ছে 2। হ্যাঁ, এটা যে নন জিরো যে এলিমেন্টটা, এটা যে কোনো নাম্বার হতে পারে।
আর রিডিউসড যখনই বলবো রিডিউসড এসেলন ফর্ম, তখন আরেকটা প্রপার্টি অ্যাড হবে, সে প্রপার্টি হবে হচ্ছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন এ রো ইজ ইউনিটি। দেখো ফার্স্ট রো এর নন জিরো এলিমেন্ট 1, এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে ইউনিটি। সেকেন্ড রো এ 1 আছে, থার্ড 1, আর ফোর্থ ফোর্থ যে রোটা সেটা তো জিরো রো। তাহলে এটা হচ্ছে রিডিউসড এসেলন ফর্ম। আর আরেকটা আছে রো রিডিউসড এসেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। রো রিডিউসড, তাহলে ফার্স্টে রো রিডিউসড এসেলন ফর্মের এইটা ফরম্যাটটা কেমন হবে? ফার্স্টে বলছে এ ইজ ইন এসেলন ফর্ম, এসেলন ফর্মে থাকবে। ইজ পিভট এলিমেন্ট ইজ 1। পিভট এলিমেন্ট মানে হচ্ছে ফার্স্ট যে লিডিং এন্ট্রিটা বলছিলাম, লিডিং এন্ট্রি। পিভট এলিমেন্ট হচ্ছে লিডিং এন্ট্রি যেটা, সেটা হবে হচ্ছে 1। এই দেখো লিডিং এন্ট্রি হচ্ছে 1 আছে। আর বলছে ইজ পিভট এলিমেন্ট ইজ দ্য ওনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কলামস। এই ফার্স্ট কলামে ফার্স্ট এলিমেন্ট এটা হচ্ছে 1, সেকেন্ড কলামে বলছে ইজ পিভট এলিমেন্ট ইজ দ্য ওনলি নন জিরো এন্ট্রি। এই দেখো এখানে 1 আছে, বাকি হচ্ছে 1 এর উপরে নিচে সব জিরো। এখানে কত আছে? 1 আছে, 1 এর উপরে নিচে সবই জিরো হবে। মানে এই কথাটার মানে হচ্ছে এটা যে ইজ পিভট এলিমেন্ট মানে এই 1টা, সাপোজ এই 1 থার্ড রো এর যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট সেটা হচ্ছে 1, আর এটাকে বলা হচ্ছে পিভট এলিমেন্ট, এবং এই পিভট এলিমেন্টটাই হচ্ছে অনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কলাম। তাহলে এখানে তিনটা ফর্ম আমরা পড়লাম ম্যাট্রিক্সের। একটা ফার্স্ট হচ্ছে এসেলন ফর্ম, তারপর রিডিউসড এসেলন ফর্ম, আর থার্ড হচ্ছে রো রিডিউসড এসেলন ফর্ম। কি ডিফারেন্সটা কি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। স্যার পিভট এলিমেন্টটা আরেকবার একটু বললে ভালো হয়। পিভটটা না বলে আমি যদি বলি ফার্স্ট নন জিরো এলিমেন্ট, কোন রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট, তাহলে সেকেন্ড রোতে দেখো ফার্স্ট নন জিরো এলিমেন্ট কত? 1 না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে সেই পিভট এলিমেন্ট, বা লিডিং এন্ট্রি বলা হয় এটাকে, লিডিং এন্ট্রি বা পিভট এলিমেন্ট। থার্ড রো এ ফার্স্ট নন জিরো এলিমেন্ট কোনটা? 1। 1। তাহলে এটাই হচ্ছে সেই পিভট এলিমেন্ট, এবং ওই পিভট এলিমেন্টটাই হচ্ছে অনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কলামস। হ্যাঁ, ওই কলামে ওটাই একমাত্র নন জিরো এলিমেন্ট থাকে, মানে ওইটাই হচ্ছে একমাত্র নন জিরো। আচ্ছা। এটা হচ্ছে রো রিডিউসড। বাট রিডিউসড এসেলন ফর্মে দেখো এখানে যে থার্ড রোতে যদি আমরা দেখি, এটা পিভট এলিমেন্ট হচ্ছে 1, বাট ওর উপরে দুইটা ওই কলামে দেখো আরো দুইটা নন জিরো এন্ট্রি আছে, নন জিরো এলিমেন্ট আছে না? 4 আর 2। জি স্যার। এটা হচ্ছে রিডিউসড এসেলন ফর্ম। কিন্তু যখনই রো রিডিউসড এসেলন ফর্ম হবে, তখন কি হবে যে প্রত্যেকটা পিভট এলিমেন্ট ইজ 1, সেটা রিডিউসড এসেলন ফর্মে 1 ছিল, এখানেও 1 আছে। কিন্তু এখানে অন্য একটা প্রপার্টি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওই যে লিডিং এন্ট্রি বা পিভট এলিমেন্ট ওই কলামে সেই একমাত্র নন জিরো, বাকি সবগুলো কি হবে? জিরো হবে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। বুঝছি। আচ্ছা, এবার পিভট এলিমেন্টটা কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট নন জিরো এন্ট্রি অফ এ নন জিরো রো। অবশ্যই সেটাকে তো নন জিরো রো হতে হবে, তাই না? নন জিরো রো না হলে আমরা তো ফার্স্ট এই নন জিরো এন্ট্রি বলতে পারছি না। তাহলে ফার্স্ট নন জিরো এন্ট্রি অফ এ নন জিরো রো ইজ কল্ড দ্য পিভট এলিমেন্ট অফ দ্যাট রো। তাহলে এখানে যে এক্সাম্পলটা আছে দেখো 1, 5 আর 7 আর দ্য পিভট এলিমেন্টস অফ দ্য ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড রোস রেসপেক্টিভলি। তাহলে ফার্স্ট রো এর পিভট এলিমেন্ট হচ্ছে 1, সেকেন্ড রো এর পিভট এলিমেন্ট হচ্ছে 5, আর থার্ড রো এর পিভট এলিমেন্ট হচ্ছে 7।
তাহলে এটা কোন ফর্মে আছে বলো তো, এই যে যে ম্যাট্রিক্সটা এখানে আছে, এটা কি এসেলন ফর্ম আর রিডিউসড এসেলন ফর্ম আর রো রিডিউসড এসেলন ফর্ম? স্যার এসএলএন ফর্ম। এসেলন ফর্ম আছে তাই না? জি স্যার। আচ্ছা, এটাকে যদি আমরা রিডিউসড এসেলন ফর্ম করতে চাই তাহলে কি করা যায়? স্যার সেকেন্ড রোতে 5 কে 1 করতে হবে আর থার্ড রোতে 7 কে 1 করতে হবে। 1 করতে হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের রিডিউসড এসেলন ফর্ম। রিডিউসড এসএলএন ফর্ম। আমরা সেকেন্ড রোকে কি করতে পারি, সেকেন্ড রোকে 1/5 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, হ্যাঁ তাই না? আর থার্ড রোকে জি স্যার 1/7 দ্বারা 1/7 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। তাহলে ওখানে ফার্স্ট লিডিং নন জিরো এন্ট্রি বা পিভট এলিমেন্টটা হলো 1। 1 হয়ে যাবে। এটাকে যদি আমরা রো রিডিউসড এসেলন ফর্মে নিতে চাই তাহলে কি করতে হবে, এখানে তখন আমরা সাপোজ এখানে 1 হলো, এখানে 1, তখন 0 এই তিনটা কি করতে হবে, 3টা 0 করতে হবে। 3টা 0 করতে হবে। তাহলে এইখান থেকে একটা আমরা ম্যাট্রিক্স পাবো, সেটা হচ্ছে আচ্ছা এটা লিখে দিই। দেখো তো এটা i3 কিনা? জি স্যার। জি স্যার জি স্যার জি স্যার এটা হবে হচ্ছে জি স্যার। i3, মানে থার্ড 3 অর্ডারে ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যেটা বললাম এটা এ পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি স্যার। এরপর আসছে নর্মাল ফর্মে অফ এ ম্যাট্রিক্স। আমরা কেবলই যেটা দেখে আসছি ওই যে i3 হলো। এখন এখানে কয়েকটা ফর্ম আছে, একটা হচ্ছে IR, IR এই মাত্র যেটা দেখালাম আমরা ওইখানে IR, আরটা আর হচ্ছে R/R আইডেন্টিটি, মানে R/R অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। কেবলই আমরা যেটা পাইলাম ওইখানে সেটা কি ছিল, I3 ছিল না? তাহলে এখানে আর এর ভ্যালু আছে 3। আবার এইটা কি আছে, IR সাথে একটা ও আছে, আর এই ওটা মানে হচ্ছে কি, বা 0 আছে, এই 0টা হচ্ছে নাল ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স বা 0 ম্যাট্রিক্স। তাহলে 3 এটা কেমন হতে পারে, এখানে সাপোজ হলো I2 আর সাথে একটা 0 ম্যাট্রিক্স থাকতে পারে, মানে এরকম হতে পারে। I2 মানে হচ্ছে 1 0 0 1, তাই না? তার সঙ্গে কি হতে পারে, এখানে একটা 0 0 থাকতে পারে। তাহলে এখানে 2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সাথে একটা 0 ম্যাট্রিক্স আছে, 1 বাই এখানে কত 2/1 অর্ডারের, এমন হতে পারে। এমনকি 2 নাম্বারটা যেটা আছে এখানে বলছে কি যে এমন হতে পারে যে I2 0, I2 এখানে 1 0 0 1 আর সাথে এখানে একটা 0 ম্যাট্রিক্স, সে এই অর্ডারের। বা আরো একটা মানে এটাও থাকতে পারে যে এখানে I2 আর এখানে আছে 2 অর্ডারের একটা 0 ম্যাট্রিক্স, এই যে নিচে আছে 0 ম্যাট্রিক্স, এমন হতে পারে। আরেকটা কি হতে পারে, এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে একটা মানে একটা 0 ম্যাট্রিক্স, এদিকেও 0 ম্যাট্রিক্স থাকতে পারে। আমরা এটা দেখলাম রাইট সাইডে ছিল, এটা নিচেই ছিল। আর এমন হতে পারে যে এদিকেও 0 ম্যাট্রিক্স থাকতে পারে, এদিকেও 0 ম্যাট্রিক্স থাকতে পারে। তাহলে এইখানে যে 4টা ফর্ম আছে, এই 4টা ফর্ম এগুলোকেই বলা হচ্ছে নর্মাল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। These 4 forms are called normal or canonical form of a matrix. কি বুঝছো কিনা? জি স্যার। এখন এখানে আর এর ভ্যালু যত, আমরা এখানে কি করছি, র্যাঙ্ক না? র্যাঙ্কটা আমি অন্য আরেকটা মেথডে দেখাবো, এই যে মাইনর মেথডে। তার আগে এটা একটু দেখি যে নর্মাল ফর্মে যদি কোনো আমরা একটা ম্যাট্রিক্সকে নর্মাল ফর্মে নিয়ে আসি, হ্যাঁ,
নর্মাল ফর্মে আনলে যে এই টাইপ 4টা ফর্ম হতে পারে। এখানে আর এর ভ্যালু যত, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। সাপোজ আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বিভিন্ন অপারেশন করলাম, সেই অপারেশনের ডেফিনেশন এই যে পরে আসছে। সেটা এলিমেন্টারি রো অপারেশন হতে পারে বা কলাম অপারেশন হতে পারে। এটা এই বিভিন্ন অপারেশন করে একটু আগেই আমরা যেটা বললাম যে 1/5 দ্বারা মাল্টিপ্লাই করলাম, 1/7 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে ওইগুলো হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। হ্যাঁ, তা ওই অপারেশনের মাধ্যমে আমরা একটা ম্যাট্রিক্সকে নর্মাল ফর্মে নিয়ে আসলাম। নর্মাল ফর্মে আনলে ওখানে যত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, যত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। সাপোজ হচ্ছে এই ম্যাট্রিক্স এখানে আছে 4/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে। এখন এটাকে আমরা নর্মাল ফর্মে নিয়ে আসলাম। এখানে হলো হচ্ছে I3, এদিকেও 0 হতে পারে, এদিকে 0 হবে। এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেল কত অর্ডারে? 3 অর্ডারে। তাহলে হবে রো অফ এ। রো অফ এ মানে হচ্ছে এই রো দ্বারা বোঝাচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। রো অফ এ ইজ ইকুয়াল টু 3। মানে মূল কথা হচ্ছে যত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে তত। আমরা একটা এক্সাম্পল দেখব। আর এসেলন ফর্ম আছে যেটা, এসেলন ফর্মের ক্ষেত্রে র্যাঙ্কটা হবে নাম্বার অফ নন জিরো রোজ। ফার্স্ট এক্সাম্পল যেটা, এটা একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটাকে আমরা এসেলন ফর্মে নিয়ে আসলাম। এসেলন ফর্মে আনলে এখানে দেখতে হবে যে কতটা, যে এখানে হাউ মেনি নন জিরো রোজ আর দেয়ার। হ্যাঁ, এই ফার্স্ট ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো আছে? স্যার তিনটা নন জিরো রো। 3টা নন জিরো রো আছে। তাহলে এই ফার্স্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের নন জিরো রো আছে কয়টা? দুইটা আছে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। এখানে যেরকম এই এক্সাম্পলটা দেখো, এখানে এই ম্যাট্রিক্সের নন জিরো রো আছে কয়টা? তিনটা আছে। 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে 3। 3 হবে। আর রো রিডিউসড এচেলন ফর্ম মানে এখানে দেখো ইউনিট ম্যাট্রিক্স আসবে। হ্যাঁ, এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে। এখানে ওই একই কথা যে হাউ মেনি নন জিরো রোজ আর দেয়ার। So there are 3 non-zero rows. 3 non-zero rows. So according to the definition of rank, we can say that the rank of that matrix is 3. 3. Okay. আর নর্মাল ফর্মের কথা কি বলা হলো? নর্মাল ফর্মের ক্ষেত্রে র্যাঙ্ক হচ্ছে ওই ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডারটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। স্যার, হ্যাঁ, এসএলএন ফর্মে কি স্যার আমাদের রো আর রো বাই রো কি মানে রিডিউস করতে হবে নাকি দেয়াই থাকবে অটোমেটিক, জাস্ট আমাদের কাউন্ট করতে হবে নন জিরো? না না না, এটা কাউন্ট তো আমরা যে কেউ করতে পারি, কাউন্ট করতে হবে না। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। সাপোজ এটা 3/4 অর্ডার না 5 অর্ডার, 3/5, তাই না? 3/5 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এটাকে কি করতে হবে? আচ্ছা, আমি এটা একটু এই সেকেন্ড যে ম্যাট্রিক্স এটা বলি। সাপোজ এখানে আছে আমাদের, এখানে মনে করো 2, এটা হচ্ছে 6, এটা 1, 3, 5, 9। যে ম্যাট্রিক্সটা এরকম আছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে বলা হলো যে এই ম্যাট্রিক্সটাকে এসেলন ফর্মে নিতে হবে। ট্রান্সফর্ম দিস ম্যাট্রিক্স ইন এসেলন ফর্ম। তখন তোমাকে কি করতে হবে? এখানে অপারেশন করতে হবে, রো অপারেশন। দেখো এই ফার্স্ট রো এর যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট আছে 5, ওর নিচে যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটাকে 0 করতে হবে। তা সে যে অপারেশন তুমি করতে পারো যে এখানে ফার্স্ট রো আছে 5 আর এটা আছে 2,
তাহলে ফার্স্ট রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তারপরে মাইনাস করে দিলাম, সাবট্রাক্ট করে দিলে এটা 0 হলো। একই মানে একটা অপারেশন করলাম, এটাও 0 হলো। তাহলে এটা 0, এটা 0। এরপরে সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এন্ট্রিটা থাকবে এই যে 5 আছে এর ঠিক ডান দিকে, মানে রাইট সাইডে। তাহলে তাহলে এখানে কত ছিল? সাপোজ 1 ছিল। এবার 1 এর নিচে যেটা আছে এটা 0 করতে হবে। তারপরে এখানে আছে 5, তাই এখানে তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের আর লাগছে না। তার মানে আছে এখানে আছে 5, এর নিচে আছে দুইটা 0 হবে, তারপরে 4, আমরা ধরে নিলাম এখানে 2 আছে, এটা 0 হবে, আর এটা আছে 1 9, সাপোজ হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের এসেলন ফর্ম। মানে ফার্স্টে যেটা আছে ওর নিচের দুইটা 0, তারপরে এটার নিচেরটা 0, আর এটা আছে। এখন এমন হয়ে যেতে পারে যে এইটা 0 করতে গিয়ে 5ও 0 হয়ে যাচ্ছে, ওটাও হতে পারে। যেরকম আছে এই যে এখানে যে এক্সাম্পলটা ছিল, দেখো এখানে থার্ড রো 0 হয়ে গেছে। এগুলো কিছু এক্সাম্পল করলে ক্লিয়ার হবে না? আচ্ছা, তাহলে যে এই অপারেশনের কথা বলা আছে সেটা একটু ডেফিনেশন আমরা দেখে আসি, বা অপারেশন গুলো কি। এগুলো বলা আছে এলিমেন্টারি অপারেশনস অর ট্রান্সফরমেশন অন এ ম্যাট্রিক্স। Let A be any matrix. Consider the following operations on the matrix A. Say interchange of any two rows or two columns of A. আমরা কি করতে পারি? যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলামকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। যে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা ছিল, যে কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ এখানে 15 নাম্বারের যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা আমরা কি করছি, এখানে দেখলাম কি ফার্স্ট যে এলিমেন্টটা আছে, ফার্স্ট রো এর মানে পিভট যে এলিমেন্টটা, সেটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমাদের সুবিধার্থে আমরা কি করতে পারি? আমরা দুইটা রোর ভিতরে ইন্টারচেঞ্জ করতে পারি। সেই ইন্টারচেঞ্জটা কেমন হবে? আমরা এখানে বলতে পারি যে R1 R2। এটা কি করলাম? এই সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে নিলাম, আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রোতে নিলাম। এটা জাস্ট একটা ইন্টারচেঞ্জ করলাম। এমন ভাবে আমরা কি করতে পারি? ফার্স্ট কলাম থার্ড কলাম এটা ইন্টারচেঞ্জ করতে পারি, বা ফার্স্ট রো থার্ড রো, ফার্স্ট রো ফোর্থ রো, মানে যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম আমরা কি করতে পারি? ইন্টারচেঞ্জ করতে পারি আমাদের যদি প্রয়োজন হয়। এখানে এটা আমরা ইন্টারচেঞ্জ করব এই এক্সাম্পলের ক্ষেত্রে, কারণ ফার্স্টেই আছে 0। হ্যাঁ, তো 0-র সাথে অপারেশনটা করা আছে একটু ঝামেলা। আমরা যদি এসেলন ফর্মে নিতে চাই, হ্যাঁ, সেই জন্য আমরা প্রথম এলিমেন্টটা এখানে এটাকে মানে সবসময় 1 করার চেষ্টা করবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। দেখো এই যে 14 নাম্বারের যে এক্সাম্পলটা আছে, ফার্স্ট যে এলিমেন্টটা আছে কত? -1। হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা করা যাবে। দেখো সহজেই ফার্স্ট রো আর সেকেন্ড রো যদি আমরা অ্যাড করি, তাহলে এটা কি 0 হবে না? একটু রেসপন্স করতে হবে বুঝতে পারলে। আমাদের সাপোজ আমরা এসেলন ফর্মে নিতে চাচ্ছি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট আছে তার নিচে 3টা 0 করা। হ্যাঁ, তা আমরা যদি এই 3টা 0 করতে চাই, তাহলে এইটা 0 করতে হলে কি হবে? এই প্রথম দুইটা রো যদি আমরা অ্যাড করে দিই, তাহলে এটা 0। ফার্স্ট রো এর সাথে 2 মাল্টিপ্লাই করে থার্ড রো এর সাথে অ্যাড করলাম, তাহলে 2 হবে 0। একইভাবে এটার থেকে এটা যদি মাইনাস করি, তাহলে এটাও 0। তাহলে সেই জন্য বলা আছে ফার্স্ট যে এলিমেন্টটা আছে ওইটা 1 -1, এটা সমস্যা নাই, কিন্তু এই 0 থাকলে তখন রোটা ইন্টারচেঞ্জ করে নেওয়া ভালো। বা আমরা এই দুইটা কলামও ইন্টারচেঞ্জ করে নিতে পারতাম, ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম। সেকেন্ড কলামকে এখানে আনলাম, ফার্স্ট কলামকে এখানে আনলাম। এটা ইন্টারচেঞ্জ করা যায় ক্যালকুলেশন। ইন্টারচেঞ্জ করলে স্যার মাইনাস দিতে হবে না আগে? না না না, মাইনাস দিতে হবে না। এটা হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে হচ্ছে মাইনাস দিতে হয়। ম্যাট্রিক্সে সেম থাকে, ম্যাট্রিক্সে কোনো পরিবর্তন হয় না।
তাহলে ফার্স্ট যে অপারেশনটা সেটা কি, ইন্টারচেঞ্জ অফ এনি টু রোজ অর টু কলামস। আর সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই ইচ অফ দ্য এলিমেন্ট অফ এ রো অর এ কলাম অফ এ উইথ নন জিরো স্কেলার। আমরা কি করতে পারি, এখানে যে এক্সাম্পলটা বলছিলাম যে এই 14 নম্বরে যেটা আমরা যদি 14 বা হচ্ছে 15 যাই বলি না কেন, আমরা যে কোনো একটা নন জিরো স্কেলার মাল্টিপ্লাই করতে পারি যে কোনো রো বা যে কোনো কলামের সাথে। হ্যাঁ, সাপোজ যে আমরা আছে এখানে এটা বলতে পারি যে 3R1, এটার ক্ষেত্রে যদি বলি 3R1 মানে আমরা কি করলাম, ফার্স্ট যে রোটা আছে তার সাথে একটা নন জিরো স্কেলার মাল্টিপ্লাই করলাম, এটা করা যাবে। বা আমরা 4C4 করলাম, মানে ফোর্থ কলামের সাথে একটা নন জিরো স্কেলার মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা একটা অপারেশন। আরেকটা অপারেশন হচ্ছে যে সাপোজ আমরা এটা যদি জিরো করতে চাই, থার্ড রো এর এই যে আমরা এই 2টা জিরো করতে চাই, তাহলে কি করব, আমরা 2R1 প্লাস 1R3 এটা কোথায় রিপ্লেস করব, আমরা R3 তে। এই দেখো এখানে আমরা একটা অপারেশন নিলাম, অপারেশনটা কি, 2R1 ফার্স্ট রোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, থার্ড রোকে 1 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাদের সামেশন নিলাম মানে যোগ নিলাম, অ্যাড করলাম, অ্যাড করে যেটা পাবো সেটা আমরা কোথায় নিব, R3 তে। এই যে এই রোটা রিপ্লেস করে দিলাম, এটার মিনিং হচ্ছে এটা। কি বুঝতে পারছো, যে আমরা যদি 2টা জিরো করতে চাই, একইভাবে যদি এইটা জিরো করতে চাই, ফোর্থ রো এর এই এলিমেন্টটা জিরো করতে চাই, তাহলে অপারেশনটা কি হবে, 1R1 মাইনাস 1R4। এটা কোথায় নিব, এটা প্লাস দাও আর এখানে আছে মাইনাস, না এটা ভালো হয়, এটা হচ্ছে আমরা রিপ্লেস করছি কোথায়, R4। তাহলে দেখো তো এই এলিমেন্টটা জিরো হবে কিনা। জি স্যার। তাহলে এই যে অপারেশনটা, এটার একটা নাম আছে, দেখো এই যে থার্ড যে অপারেশনটা, add a scalar multiple of one row of A to another row or one column of A to another column। এই যে স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো, মানে কেবলই আমি যেটা দেখালাম এটা। তাহলে এখানে 3টা অপারেশন আছে। ফার্স্টলি হচ্ছে যে কোনো 2টা রো বা যে কোনো 2টা কলামকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, তারপর যে কোনো কলাম বা যে কোনো রো কে আমরা নন জিরো স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করতে পারি। আর থার্ড রোটা হচ্ছে, মানে থার্ড অপারেশনটা হচ্ছে যে অ্যাড স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো। এই যে স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো অফ এ টু অ্যানাদার রো, যেরকম আমরা এখানে বলছিলাম যে 2R1 প্লাস 1R2 এরকম বললাম না। তাহলে স্কেলার মাল্টিপল নিতে হবে একটা রোর সাথে, মানে 2টা রোর সাথে যে কোনো স্কেলার মাল্টিপল নিয়ে সেটা অ্যাড করা, বা কলামের ক্ষেত্রে ওই একই কথা। তাহলে এখানে আছে 3টা অপারেশন, এই 3টা অপারেশনকে each of the above operations are called elementary transformation or operations of A। তাহলে এই প্রত্যেকটা অপারেশনকে বলা হচ্ছে এলিমেন্টারি ট্রান্সফরমেশন বা অপারেশন অফ এ। আমরা যখন রিডিউস করব বা জিরো বানাবো, ওটা কোন সিকোয়েন্সে বানাতে হবে, মানে সবগুলো কি আলাদা আলাদা সিকোয়েন্স নাকি এক সিকোয়েন্সে করতে হবে? না, এইখানে যে এক্সাম্পলটা আছে, প্রবলেমটা আছে 1 নাম্বার, তোমাকে বলছে রো রিডাকশন করতে। হ্যাঁ, রো রিডাকশন বা রো এচেলন ফর্মে নিয়ে যাই আমরা আগে। এখানে ফার্স্ট নন জিরো এন্ট্রি আছে 2, তাহলে ফার্স্টলি আমাদের টার্গেট হচ্ছে এইখানে যে তাহলে আমাদের টার্গেটটা কি, এখানে এইখানে যে 3টা
এলিমেন্ট আছে সেটা জিরো করা। তাই এইখানে অপারেশন তুমি একবারেই করবা, এটা যেহেতু জিরো আছে আর এটা কিছু করা লাগছে না, এটা 1 কি মাইনাস থার্ড আর 1 মাইনাস ফোর্থ বা 1 মাইনাস ফোর্থ। এই অপারেশন সাপোজ এখানে ওয়ান আছে, আমরা জিরো না বলি ওয়ান আছে, তাহলে এখানে তিনটা এলিমেন্ট জিরো করতে হবে, তাই না? তাহলে তিনটা অপারেশন একসঙ্গে করবো আমরা। যে ফার্স্টলি এটা ওয়ান আছে, তাহলে এটাকে জিরো করতে হলে কি করা যায়? ওয়ান তো আর দেওয়া লাগে না, যে 1 ইনটু হাফ 2 ইনটু হাফ স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে তারপরে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই এই যে আর টু, দেখো তো জিরো হবে কিনা। জি স্যার এটা জিরো হবে, কিন্তু এখানে আবার একটু উল্লেখ করে দিতে হবে যে আমি যে অপারেশনটা করলাম কোন রোটা চেঞ্জ হবে হচ্ছে আর টু। একইভাবে হচ্ছে আমি এটা করতে পারি আর ওয়ান মাইনাস আর থ্রি। এটা সাধারণত মাইনাস দেওয়া হয় না কেন, ওই যে অপারেশনের ক্ষেত্রে ওইখানে কিন্তু ডেফিনেশনে বলা হয়েছে অ্যাড স্কেলার মাল্টিপল অফ, সেই জন্য এখানে প্লাস দিয়ে আর এখানে মাইনাস ওয়ান নেওয়া হয়। কেউ মাইনাস দিলেও সমস্যা নাই। এটা আমরা চেঞ্জ করব হচ্ছে আর থ্রি, তাহলে এই তিনটা জিরো হলো। পরেরটা কি করব? পরেরটা এই থ্রির নিচে এই যে থ্রিটা আছে এর নিচে যে দুটো এলিমেন্ট আছে এই দুটো জিরো করব। আর লাস্টলি এই সেভেনের নিচে যেটা আছে এটা জিরো করব। মানে স্যার ইনডেক্স টাইপের করে দিতে হবে প্রথম রো থেকে একদম। হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড রোতে যে ফার্স্ট জিরোটা আছে, জিরো ডান সাইডে নন জিরো এলিমেন্টটা থাকবে, পরেরটায় দুটো জিরো থাকবে, তারপরে নন জিরো এলিমেন্ট, পরেরটায় তিনটা জিরো থাকবে, তারপর নন জিরো এলিমেন্ট। আর এটা করতে গেলে হতে পারে যে ফার্স্ট মানে দুইটা রো জিরো হয়ে যেতে পারে। অনেক এক্সাম্পল আছে, আমরা দেখি। এটা বাদ দিয়ে আমরা একবারে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, প্রবলেম 8 নাম্বার প্রবলেমটা দেখতে পারি। স্যার এই স্লাইডটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সবই দেবো, তোমাদের স্লাইড দিয়ে দেবো। আমার কাছে যত স্লাইড আছে যা আছে সবই মানে যেখান থেকে পড়াচ্ছি আমি তোমাদেরকে দিয়ে দেবো। স্যার বলছিলাম যে যদি আপনি প্রতিদিন যে স্লাইডটা পড়ান ওই দিন হ্যাঁ। যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের পড়ার খুব সুবিধা হয়, না হলে গ্যাপ পড়ে গেলে পরে ওটা রিকভার হুম করা হুম কষ্ট। হুম হুম ঠিক আছে, আজকে ক্লাস রেকর্ডিং আর এই যে স্লাইড মানে এটা পিডিএফ, এটা স্লাইড না তো পিডিএফ, আমি এটা দিয়ে দেবো আজকে। আচ্ছা, প্রবলেম 8 আমরা একটু দেখি। এখানে একই সঙ্গে বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক, তারপর এচেলন ফর্ম, রো রিডিউসড এচেলন ফর্ম আর নরমাল ফর্ম। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, ফার্স্টলি আমরা এচেলন ফর্মের কথাই যদি চিন্তা করি, তাহলে থ্রির নিচে যে তিনটা এলিমেন্ট আছে আমাদের জিরো করতে হবে। তো অলরেডি দেখো দুইটা জিরো আছে, তাহলে থার্ড রো এ যে ওয়ান আছে এটা আমাদের জিরো করতে হবে। থার্ড রো এর ওয়ানটা এই যে দেখো একটা অপারেশন করা হলো, এরা ইকুয়াল সাইন নিয়েছে, এখানে একটা আর ড্যাশ নিয়েছে। হ্যাঁ, আর থ্রি ড্যাশ, মানে আর থ্রি যেহেতু আগে নাম ছিল ওরা অন্য একটা নাম দিয়েছে, এমনিতে আর থ্রি বললেও সমস্যা নাই। তাহলে একটা অপারেশন করে দেখো থ্রির নিচে তিনটাই জিরো হলো। এরপর কি করতে হবে? এই যে এখানে যে টু আছে, তাই না, টু আছে, এর নিচে যে দুটো এলিমেন্ট আছে ফোর আর ওয়ান, এই দুটো জিরো করব। এই দেখো এখানে দুইটা অপারেশন করা হলো, অপারেশন করে এই দুটো জিরো হলো। এরপর কি করতে হবে? ফাইভ এর নিচে যেটা আছে ওটা জিরো, ফাইভ এর নিচে আছে জিরো, এটা জিরো। দেখো তো এটা একটা আমাদের এচেলন ফর্ম হলো কিনা? জি স্যার হয়েছে এচেলন ফর্ম, তাই না? তাহলে এখান থেকে আমরা র্যাঙ্ক বলে দিতে পারি যে নাম্বার অফ নন জিরো রোজ ইন এচেলন ফর্ম is equal to the rank of that matrix. তাহলে এখানে নাম্বার অফ নন জিরো রোজ আছে কয়টা? চারটা। তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে 4। এবার হচ্ছে রিডিউসড রো এচেলন ফর্ম বা রো রিডিউসড এচেলন ফর্ম। এই দেখো আমাদের যেটা বলা হয়েছিল যে এখানে
এসেলন ফর্মে তো বলা হয়েছিল যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট মানে পিভট যে কোনো এলিমেন্ট হতে পারবে, তাই না? কিন্তু যখনই রিডিউসড বলা হয়েছিল তখন এগুলো কি হয়ে যাবে, 1 হবে। মনে আছে যে ফার্স্ট পিভট এলিমেন্টটা কি হবে, পিভট এলিমেন্টটা অবশ্যই ইউনিটি হতে হবে, মানে আছে 1 হতে হবে। তাহলে এটাকে 1 করার জন্য আমরা কি করলাম, ফার্স্টলি এটা 1/3 দ্বারা মাল্টিপ্লাই করব, এটা 1/2 1/5 1/23 দ্বারা ই করলাম। তাহলে দেখো ফার্স্ট মানে ফার্স্ট নয় যে আমাদের যে এটা পিভট যে এলিমেন্ট ছিল সেটা 1 হয়ে গেল। এবার কি করতে হবে, এই বলা হয়েছিল যে এই যে পিভট এলিমেন্ট সেকেন্ড রো এর যে পিভট এলিমেন্ট ওই কলামে সেকেন্ড কলামে ওই একমাত্র নন জিরো এন্ট্রি থাকবে, তাই না? তার মানে এখানে -2/3 আছে, এটাকে 0 করতে হবে। তাহলে এই যে বিভিন্ন অপারেশন করতে হবে, এখানে অপারেশন করে এই যে ফাইনালি আমরা দেখো এই যে এই ফর্মটা পাইলাম। তাহলে এই ফর্মটার নাম কি? So diagonal matrix. diagonal matrix I4. হ্যাঁ, একটু identity আগে matrix. একটু আগে আমরা কিন্তু পড়ছি, Identity. দেখো তো Normal form of a matrix. নর্মাল ফর্ম কিনা। জি স্যার। এই যে সেই নর্মাল ফর্মের একটা না যে I4 আসছে, তাহলে এটা মনে হয় 4 নাম্বারে ছিল। নর্মাল ফর্মের কয়েকটা ফর্ম ছিল, তার 4 নাম্বারে যেটা ছিল এটা হচ্ছে সেই আমাদের নর্মাল ফর্ম। এখন নর্মাল জি, স্যার। ফর্মের ক্ষেত্রে র্যাঙ্ক কি বলা হয়েছিল, ওই যত অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেল ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। তাহলে এখানে কত অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স আছে, 4 অর্ডারের। তাহলে রো রিডিউসড এচেলন ফর্মে নিয়ে হলো নর্মাল ফর্মে যে I4। তাহলে I4 যেহেতু 4 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 4। বুঝছি কিনা আমরা? জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। দেখে মনে হচ্ছে যে খুবই সহজ, আসলে এটা সহজ, বাট যে কোনো অপারেশন যদি ভুল হয়ে যায় তখন কিন্তু এই যে ফাইনাল যে ফর্মে আসছে এরকম এই ফর্মে আসবে না। যাতে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এটা আজকে দিয়ে দেবো তোমাদেরকে, এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে। আচ্ছা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কি একটু বলা হয়েছিল তোমাদের? একদিন মনে হয় একটু পড়াইছিলাম। জি স্যার। আচ্ছা, এখানে আছে, আমরা আরেকটু দেখি। তাহলে লিনিয়ার ইকুয়েশন, an equation in which the power of is unknown। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন পড়ানো হয়েছিল? আমরা লিনিয়ার ইকুয়েশন মানে পড়ছিলাম, মনে আছে? জি স্যার, একদিন একটু পড়াইছিলাম। একদিন পড়াইছিলাম, কিন্তু বেশি পড়া মানে এক্সপ্লোর করা হয়নি। আচ্ছা এক্সপ্লোর না, ওই লিনিয়ার ইকুয়েশন ওইটাই। আমরা আবার এরপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তোমাদের এই ম্যাট্রিক্স আছে, তারপরে কি ভেক্টর আছে, আর ডিফারেনশিয়াল ইকুয়েশনস আছে মনে হয়। ওই যে হ্যাঁ, ম্যাট্রিক্সের যদি প্র্যাকটিক্যাল ইউজ একটু বলতেন তাহলে একটু বেশি ইন্টারেস্ট ফিল করতাম আমরা ম্যাট্রিক্সের উপর। যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যাপারে আমরা বুঝতে পারি যে ক্যালকুলাসের কত হিউজ ব্যবহার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি একটু সংক্ষেপে আমাদের ম্যাট্রিক্সের ব্যবহার সম্পর্কে বলতেন তাহলে আচ্ছা এইখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর অনেক অ্যাপ্লিকেশন আছে। তোমাদের এই কোর্সটা দেওয়ার মানে এই টপিকটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফিল্ডে যে কোনো প্রবলেম, রিটেন প্রবলেম, সেটা যদি ফিজিক্যালি আমরা মানে সেটা যদি ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, লিনিয়ার ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই সিস্টেমটা শেখার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সহজে ওই ইকুয়েশন গুলো সলভ করতে পারবো। যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা তোমাদের
ফিল্ডের যে কোনো প্রবলেমকে আগে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসতে হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এনে সলভ করতে হবে। এগুলোর অ্যাপ্লিকেশন এবং ম্যাট্রিক্সের তো হিউজ অ্যাপ্লিকেশন আছে। এখন তোমাদের ফিল্ডের যে অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা তো আমরা তো শুধু ম্যাথের ক্ষেত্রে মানে ম্যাথই পড়ছি। তোমাদের ফিল্ডের অ্যাপ্লিকেশন তো আমরা মানে এটা এখন বলতে পারবো না। আমি হয়তো একটু পড়াশোনা করে কিছুটা জানাতে পারি তোমাদের। জি স্যার। মানে এই কোর্সটা এই জন্যই পড়া যে তোমাদের ফিল্ডে যে বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে যদি এই টাইপের প্রবলেম এরাইজ হয়, যে সাপোজ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আসছে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কে আমরা আবার ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করতে পারি, মানে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, সেই ম্যাট্রিক্সটা সহজে সলভ করতে পারি। মানে সলভ বলতে ম্যাট্রিক্স থেকে দেখো আমরা বিভিন্ন ফর্মে নিয়ে যেতে পারছি, ওইখান থেকে একটা ডিসিশনে চলে আসতে পারছে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। আর আমি আরেকটু জানি তারপর তোমাদেরকে জানাও। আচ্ছা, তাহলে একটা an equation in which the power of each unknown is 1, power of each unknown is 1 is called a linear equation. তাহলে general form of a linear equation is defined as, এটা হচ্ছে general form of a linear equation, যেখানে a1 to an and b are real numbers, x1 to xn are unknowns or variables which is to be determined, মানে যেগুলোকে যাদের ভ্যালু আমাদের বের করতে হবে। হচ্ছে if b is equal to 0, মানে এখানে কনস্ট্যান্ট if all the constants are 0, then the system is called homogeneous linear equation. তাহলে এখানে যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্ট টার্মটা যদি 0 হয় তাহলে সেটা বলা হবে হোমোজেনিয়াস, আর যদি 0 না হয় তাহলে নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ax plus by is equal to c, যেহেতু c এটা হচ্ছে নন জিরো, তাহলে এটা হচ্ছে আমাদের নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, আর এটা 0 তাহলে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তাহলে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, এটা তো সলিউশন পাওয়া যাবে। তারপরে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এ ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশনস, যেখানে ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশনস ইজ নোন অ্যাজ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে m লিনিয়ার ইকুয়েশনস ইন n ভেরিয়েবলস, এখানে m সংখ্যক লিনিয়ার ইকুয়েশনস আছে, আর ভেরিয়েবলস আছে n সংখ্যক। তাহলে একটা সিস্টেম হতে হলে অবশ্যই m ইজ গ্রেটার দ্যান এর ইকুয়াল টু 2 হতে হবে, মানে m এর ভ্যালু 2 বা ততোধিক। মানে একটা ইকুয়েশন নিয়ে m এর ভ্যালু যদি 1 হয় মানে m লিনিয়ার ইকুয়েশন, এখন আমি m ইজ ইকুয়াল টু 1 বললাম, তাহলে 1 লিনিয়ার ইকুয়েশন, সেটা কি হবে না, সিস্টেম হবে না। তাহলে সিস্টেম হতে হলে কি হতে হবে, অ্যাটলিস্ট 2টা লিনিয়ার ইকুয়েশন হতে হবে। তাহলে 2টা লিনিয়ার ইকুয়েশন নিয়ে একটা সিস্টেম অফ 2 লিনিয়ার ইকুয়েশনস হতে পারে। কি এটা বুঝতে পারছো? একটা ইকুয়েশন নিয়ে তো একটা সেট বলা যাবে না, তাহলে সেট হতে মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হতে হলে অ্যাটলিস্ট 2টা ইকুয়েশন থাকতে হবে, মানে সেই জন্য m গ্রেটার দ্যান এর ইকুয়াল টু 2 আছে। আর ক্লাসিফিকেশন আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইনকনসিস্টেন্ট হতে পারে আর কনসিস্টেন্ট, এটা মনে হয় বলছিলাম একটু, বলেছিলাম নাকি? এটা তো আমি হচ্ছে মনে হয় ফিগার দিয়েও বুঝাইছিলাম। জি স্যার, এটা গ্রাফ দিয়ে বোঝানো হয়েছিল। আচ্ছা, ইনকনসিস্টেন্ট মানে যে সিস্টেমের সলিউশন নাই, এটাই তো। সাপোজ একটা ইকুয়েশন আসছে এরকম যে 0 ইজ ইকুয়াল টু 5,
আচ্ছা, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স পড়ছিলাম, অগমেন্টেড ম্যাট্রিক্স। সাপোজ 1 2 3, এটা হচ্ছে 4 5 6 7 8 9, আর এইখানে হচ্ছে আমাদের সাথে আছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে 5, এরকম আছে। অগমেন্টেড ম্যাট্রিক্স পড়া হয়েছিল এই ফার্স্টে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর সাথে কি আছে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট, জি স্যার। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা নিয়ে যাব এসেলন ফর্মে। এখানে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে, মানে এই সিস্টেমটাকে আমরা এসেলন ফর্মে নিব। এসেলন ফর্মে নিতে হলে কি করতে হবে, 1 এর নিচে যে 4 আর 7 আছে এটা 0 করতে হবে, তাই না? এখানে যে 5 আছে এর নিচে 0 করতে হবে। তাহলে এটা সাপোজ এখানে আমাদের এসেলন ফর্মে নিলে ফার্স্ট যে রোটা এরকমই থাকছে, সেকেন্ড রো এখানে 0, সাপোজ এখানে হচ্ছে এ বি, এখানে হচ্ছে সাপোজ 6 থাকলো, এটা হচ্ছে 0 0, আচ্ছা এটা 6 নিলাম, এটা 7 নিলাম, 0 0 2 ইজ ইকুয়াল টু 8। এটা তো এসেলন ফর্মে আসছে, তাই না? মানে আমরা কিছু অপারেশন করে এই যে এই অগমেন্টেড যে ম্যাট্রিক্স, এই সিস্টেমটাকে আমরা কি করলাম, এখানে এসেলন ফর্মে নিলাম। এসেলন ফর্মে নিয়ে এখান থেকে আমরা যদি আবার ইকুয়েশন আকারে লিখি, থার্ড ইকুয়েশনে এখানে সাপোজ হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড ছিল, তাহলে থার্ড ইকুয়েশনে এর সাথে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, তাহলে কি হবে, লাস্ট ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, 2z ইজ ইকুয়াল টু 8। এটা হবে 6y প্লাস 7z ইজ ইকুয়াল টু 6। আর ফার্স্ট ইকুয়েশনে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 4। এখন ব্যাক সাবস্টিটিউশন করা যায়, তাহলে z ইজ ইকুয়াল টু কত হবে এখান থেকে, z ইজ ইকুয়াল টু 4। z এর ভ্যালু এখানে দিলে y এর ভ্যালু পাওয়া যাবে, আর y আর z এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে দিলে x এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, মানে এই সিস্টেমটার সলিউশন পাওয়া গেল। এটা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখন কি হতে পারে, এখন হতে পারে যে ওই যেটা বলছিলাম 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0 2, সাপোজ 3, এখানে 6 হলো 0 0 0, আর এটা হলো 7। এখন দেখো তো থার্ড ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা এই ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন আকারে লিখি, তাহলে থার্ড ইকুয়েশনটা কি হয়ে যাবে, 0 ইজ ইকুয়াল টু কি, এটা হবে না থার্ড ইকুয়েশন? জি স্যার। এইটাই হচ্ছে সেই ইনকনসিস্টেন্ট, যে কোনো ইকুয়েশন, মানে কোনো একটা রো যদি এই ফর্মে আসে, বা কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর মানে কোনো একটা ইকুয়েশন যদি এই ফর্মে আসে, 0 ইজ ইকুয়াল টু সামথিং, দ্যাট ইজ নট ট্রু, তাই না? তাহলে এই ফর্মে আসলে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, তার মানে এর সলিউশন নাই। আর কোনো ইকুয়েশনে যদি এই ফর্মে না আসে, তাহলে সেটা হচ্ছে কনসিস্টেন্ট, মানে তার সলিউশন আছে। এই যে যেরকম কনসিস্টেন্ট আছে মানে হচ্ছে সলিউশন আছে, সেটা ইউনিক সলিউশন হতে পারে আর মোর দ্যান ওয়ান সলিউশন হতে পারে। এটা মনে হয় আগের দিন বলা হয়েছিল, তাই না? জি স্যার। 1 মিনিট, কলিগ
আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্রি ভেরিয়েবলস। ফ্রি ভেরিয়েবলসটা কি? যে if a system of m linear equations in n unknowns is, এটা যদি একটা সিস্টেম হয়, সেই সিস্টেমটাকে এসেলন ফর্মে নিলে এরকম হচ্ছে এসেলন ফর্ম। এসেলন ফর্মে নেওয়ার পরে the variables which do not appear at the beginning of any equation up to, the variables which do not appear at the beginning of any equation. Suppose first equation এ লিডিং যেটা আছে সেটা কত, x1, তাই না? ফার্স্ট ইকুয়েশনে লিডিং যে ভেরিয়েবল সেটা হচ্ছে x1, সেকেন্ড ইকুয়েশনে লিডিং যে ভেরিয়েবলটা আছে x2, এরকম x3, মানে যেটা হচ্ছে বিগিনিং এ নাই, শুরুতে নাই, থাকবে না, এসেলন ফর্মে নেওয়ার পরে সেটাই হবে হচ্ছে ফ্রি ভেরিয়েবলস। আমরা একটা এক্সাম্পলে গেলে মনে হয় ক্লিয়ার হতে পারে। আচ্ছা, এখানে বলছিলাম ফ্রি ভেরিয়েবলস, সাপোজ x plus y plus z is equal to 3, 2y plus 5z is equal to 6, আর এখানে হচ্ছে z is equal to 4। তাহলে এখানে যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল সেটাকে আমরা এসেলন ফর্মে নিয়েছি। কি এটা সেই এসেলন ফর্ম কিনা দেখো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এসেলন ফর্ম। এখন ফার্স্ট ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল হচ্ছে x, সেকেন্ড ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল y, থার্ড ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল হচ্ছে z। এখানে তিনটা ভেরিয়েবল ছিল, তিনটাই হচ্ছে লিডিং ভেরিয়েবল হিসাবে আছে, মানে বিগিনিং এ আছে। তাহলে এই যে সিস্টেমটা, যে এই যে এসেলন ফর্মে, এখানে কোনো ফ্রি ভেরিয়েবল নাই। কি বুঝতে পারছো? এইটাতে কোনো ফ্রি ভেরিয়েবল নাই। এখন যদি এমন হয় যে থার্ড ইকুয়েশনটা ভ্যানিশ হয়ে গেল, হতে পারে কিনা? জি স্যার। থার্ড ইকুয়েশনটা ভ্যানিশ হতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, ফার্স্ট যে ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল x, সেকেন্ড ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল y, মানে এটা শেষ। কিন্তু এখানে আরেকটা ভেরিয়েবল আছে যেটা কোনো ইকুয়েশনে লিডিং ভেরিয়েবল না, সেই ভেরিয়েবলটা কি? স্যার জেড। জেড। তাহলে জেডটাই হবে হচ্ছে এই ফর্মের ফ্রি ভেরিয়েবল। কি বুঝতে পারছো? তাহলে জেড হচ্ছে এই ফর্মের, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর ফ্রি ভেরিয়েবল। কারণ কি, জেড হচ্ছে কোন ইকুয়েশনের লিডিং ভেরিয়েবল না। এখন এইখানে যে সিস্টেমটা হলো, এই সিস্টেমের কি সলিউশন আছে? জেডের তো কোনো মানই নেই। এখানে হচ্ছে ইকুয়েশন কয়টা আছে? দুইটা। আর ভেরিয়েবলস আছে তিনটা। তাহলে আমরা জানি সাধারণত যে নাম্বার অফ ইকুয়েশনস আর নাম্বার অফ ভেরিয়েবলস ইকুয়াল হলে আমরা সেখান থেকে মানে সলিউশন পেতে পারি, তাই না? জি স্যার। কিন্তু এখানে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস ইজ গ্রেটার দেন দ্য নাম্বার অফ ইকুয়েশনস, তাই না? তার মানেই হচ্ছে কি, সেখানে আমরা কি পাবো? ফ্রি ভেরিয়েবল পাবো, এফভি, ফ্রি ভেরিয়েবল। আর ফ্রি ভেরিয়েবল থাকা মানেই হচ্ছে সেখানে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস
আসবে সেখান থেকে। এটা কিভাবে আসবে? এটা হচ্ছে যখনই ফ্রি ভেরিয়েবল বলা হলো এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 3 বলছিলাম, আর এটা হচ্ছে 2y প্লাস সাপোজ জেড ইজ ইকুয়াল টু 6 আছে। তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে জেড, তাই না? এই ফ্রি ভেরিয়েবল জেড মানে হচ্ছে এইটার ভ্যালু যে কেউ যে কোনো ভ্যালু নিতে পারে। এটা হচ্ছে আরবিট্রারি ভ্যালু আমরা নিতে পারি। তাহলে আমরা যদি বলি জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে দেখো তো এই সিস্টেমে একটা সলিউশন পাওয়া যাবে কিনা। জেড এর ভ্যালু 1 নিলাম, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু বের হলো, ওয়াই আর জেড এর ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে দিলে এক্স এর ভ্যালু পাওয়া গেল। তাহলে মানে একটা সলিউশন পাওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে এটার জি জন্য স্যার, আমরা একটা সলিউশন পাইলাম। জেড এর ভ্যালু আমি -1 নিলাম, তাহলে দেখো একটা সলিউশন পাওয়া যাবে কিনা। জেড এর ভ্যালু 2 নিলাম, তো একটা সলিউশন পাওয়া যাবে, -2 নিলেও পাওয়া যাবে। এইভাবে তাহলে কতগুলো সলিউশন পাওয়া যাচ্ছে এখান থেকে? ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট সলিউশনস। ইনফাইনাইট সলিউশনস পাওয়া যাচ্ছে। কখন পাওয়া যাবে? যখন ফ্রি ভেরিয়েবল থাকে। ফ্রি ভেরিয়েবল যখন পাওয়া যাবে আচ্ছা, তখন। সেই ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে জেড। জেড ইজ ইকুয়াল টু, আমরা যদি প্যারামেট্রিক ইকুয়েশন লিখি, জেড ইজ ইকুয়াল টু টি নিলাম। আমাদের এখানে ভেরিয়েবল ছিল এক্স ওয়াই জেড, আমরা একটা অন্য ভেরিয়েবল, একটা ভেরিয়েবল দিয়ে এক্স ওয়াই জেড কে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, 6 মাইনাস টি ডিভাইডেড বাই 2, তাই না? আর এক্স ইজ ইকুয়াল টু এরকম সামথিং, টির মাধ্যমেই আসবে। তাহলে দেখো এখান থেকে এক্স ওয়াই জেড, এক্স এর ভ্যালুটা এখানে নিলাম, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস টি বাই 2 হলো, আর জেড এরটা হলো টি। এখন এই টি এর ভ্যালু যদি 1 দেই, দেখো এখান থেকে একটা সলিউশন পাওয়া যাবে। টি এর ভ্যালু 2 দিলে একটা পাওয়া যাবে, টি এর ভ্যালু 3 -3 2 -2, মানে হচ্ছে কি এখান থেকে টি এর ভ্যালু যাই দেই না কেন একটা সলিউশন পাওয়া যাবে। তাহলে সব সলিউশনটাকে নিয়ে বলা হবে জেনারেল সলিউশন, আর টি এর যে কোনো পার্টিকুলার যদি ভ্যালু দিয়ে দেই, তাহলে সেটা হবে এর একটা পার্টিকুলার সলিউশন। এই জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন বলছিলাম। তাহলে সব সলিউশনটা নিয়ে বলা হচ্ছে সলিউশন সেট। হ্যাঁ, তাহলে সেইটাকে বলা হচ্ছে জেনারেল সলিউশন। এই যে আমরা টি এর মাধ্যমে যেটা লিখলাম, এটা হচ্ছে ওই সিস্টেমের জেনারেল সলিউশন। আর টি এর যদি কোনো পার্টিকুলার ভ্যালু আমি দিয়ে দেই, সাপোজ আমি দিলাম 1, তোমার ইচ্ছা হলো তুমি দিলে 2, কেউ দিল 3, কেউ -3, কেউ -10, তাহলে প্রত্যেকের এক একটা আলাদা সলিউশন আসবে, তাই না? তাহলে এগুলোকে বলা হচ্ছে পার্টিকুলার সলিউশন। আর আমাদের সবার সলিউশন নিয়ে যে সলিউশন সেটটা হবে সেটাকে বলা হবে জেনারেল সলিউশন। কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আর এরপরে আছে ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল সলিউশন। মানে একটা হোমোজিনিয়াস সিস্টেমের যদি হোমোজিনিয়াস সিস্টেম মানে হচ্ছে কি বলা হয়েছিল, রাইট সাইডে যে কনস্ট্যান্ট যদি সবই 0 হয়, তাহলে সেটা হবে হোমোজিনিয়াস। তাহলে এই হোমোজিনিয়াস সিস্টেমের একটা সলিউশন আছেই, সেটা হচ্ছে জিরো সলিউশন। মানে x1 x2 x3 xn এদের ভ্যালু, সবার ভ্যালু 0 দিলে এই সিস্টেমটা স্যাটিসফাইড হয়। তাহলে এর একটা সলিউশন আছে, সেটাকে বলা হবে জিরো সলিউশন, এবং ওইটার নাম হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। আর এটা ছাড়া যদি অন্য কোনো সলিউশন থাকে, তাহলে সেটা হবে নন ট্রিভিয়াল সলিউশন বা হচ্ছে নন জিরো সলিউশন। এটা বুঝছো কিনা? আগে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে, এখানে হোমোজিনিয়াস মানে কি, রাইট সাইডে যে বি আই, আমরা যদি আই বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বি1, এটা বি2, এটা হচ্ছে বিএম। হ্যাঁ, সবগুলো যদি
জিরো হয় তাহলে সিস্টেমটা হচ্ছে হোমোজিনিয়াস। আর হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর একটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে জিরো সলিউশন। মানে এখানে যে ভেরিয়েবল গুলো আছে এক্স আই, এদের সবার ভ্যালু কি যদি জিরো দেওয়া হয় তাহলে এই সিস্টেমটা স্যাটিসফাই করে। হ্যাঁ, তাহলে এই যে জিরো এইটাকে বলা হচ্ছে জিরো অর ট্রিভিয়াল সলিউশন। এমনও তো হতে পারে যে x1 এর ভ্যালু আসছে -1, x2 এর ভ্যালু আসছে সাপোজ 0, x3 এর ভ্যালু আসছে সাপোজ 2, এইভাবে xn এর ভ্যালু আসছে 5। তাহলে এটা তো আর জিরো সলিউশন না। এটা কি জিরো সলিউশন বলা হবে? না স্যার। কারণ এখানে সব ভেরিয়েবল গুলোর ভ্যালু জিরো না, অ্যাটলিস্ট একটা যদি নন জিরো হয় তাহলে সেই সলিউশনটাকে বলা হবে কি নন জিরো বা নন ট্রিভিয়াল সলিউশন। নন ট্রিভিয়াল সলিউশন। মানে হোমোজিনিয়াস সিস্টেম হলে তার জিরো সলিউশন থাকবেই, কারণ যেহেতু রাইট সাইডে জিরো আছে, এক্স এই ভেরিয়েবল গুলোর ভ্যালু যদি জিরো দেওয়া হয়, দেখো 0 = 0, তাই না? তার মানে স্যাটিসফাই করছে। তার মানে হোমোজিনিয়াস সিস্টেমের একটা সলিউশন, ট্রিভিয়াল সলিউশন আছেই। আর এই সলিউশন ছাড়া যদি অন্য কোনো সলিউশন থাকে সেই সলিউশনটাকে বলা হবে নন ট্রিভিয়াল বা নন জিরো সলিউশন। ক্লিয়ার কিনা? আচ্ছা, জি স্যার। অগমেন্টেড জি ম্যাট্রিক্স স্যার। পড়াইছিলাম আগে। এই যে ax = b আকারে থাকলো, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্স, এটা আমি আর এখন দেখাবো না। গোজ এক্সাম্পল হলে ভালো হতো। আচ্ছা, আমাদের ক্লাস মনে হয় 11:30 পর্যন্ত, তাই না? কি তোমরা কি বোর ফিল করছো? না স্যার, 11:30 পর্যন্ত না তো। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট ছিল, 1 মানে ঘন্টা 10:50। টাইম কি শেষ? কিন্তু তোমরা তো 9:30টায় আসোনি, আমি তো 9:30টায় এসে বসে আছি। 40 আসছে। হ্যাঁ, কি তোমরা স্যার কি হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে তো স্যার, মানে এখন 11টা বাজে। মানে তোমরা কি আর নিতে পারছো না? মাথা জ্যাম হয়ে গেছে। স্যার অনেক হয়ে গেছে।